আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টর ১ম পত্র কালকে রিলিজ হয়েছিল। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট ভেক্টরের। তো আজকে আমরা ফার্স্ট অফ অল যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে উপাংশ। অর্থাৎ লব্ধির উপাংশটা দিয়ে স্টার্ট করব। এই উপাংশ জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয়। ফার্স্ট একটা ক্ষেত্র হচ্ছে নৌকা আর সেকেন্ড ক্ষেত্র হচ্ছে বৃষ্টি। এই ২ রিলেটেড অঙ্ক সমাধান করার জন্য বা এই ২ রিলেটেড ম্যাথ সমাধান করার জন্য আমাদের উপাংশ জিনিসটা ব্যবহৃত হয়। তো আজকে আমরা উপাংশের জিনিসটা দেখব। ফার্স্ট অফ অল আমরা একটা সামান্তরিক এঁকে নেই। ফাইন। আমরা সরাসরি পারলে উদাহরণে চলে যেতে পারি। তাহলে আমরা যদি উদাহরণে চলে যাই তাহলে একটা আ নদী দিয়ে বুঝাই আমরা। আ ধরে নিলাম আমাদের এটা হচ্ছে নদী, এটা নদী। তো এই নদীর এই বরাবর স্রোত যাচ্ছে। স্রোত এই বরাবর যাচ্ছে। তো স্রোতের দিকটাকে আমরা স্রোতের বেগটাকে আমরা ইউ ধরতে পারি। আর ধরে নিলাম একটা নৌকা এই বরাবর যাচ্ছে। অর্থাৎ একটা মাঝি নৌকাটা নিয়ে এই বরাবর যাচ্ছে। তাহলে এটাকে আমরা ধরতে পারি নৌকা এই বরাবর যাচ্ছে। যেহেতু নৌকা যাচ্ছে তাই নৌকার একটা বেগ থাকবে। সেটাকে আমরা ভি বলতে পারি। ফাইন। তাহলে নৌকার বেগকে আমরা বললাম ভি, স্রোতের বেগকে বললাম আমরা ইউ। তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারো, তোমার ইচ্ছা। এখন এই ২ টার লব্ধিটা কাজ করবে এই বরাবর। অথবা আমরা ধরে নিলাম লব্ধিটা এই লম্ব বরাবর কাজ করতেছে। ফাইন। তো তোমাকে চিত্র দিয়ে দেওয়া হবে যে লব্ধি কি লম্ব বরাবর কাজ করতেছে নাকি কোনো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করতেছে। আমরা ধরে নিলাম লব্ধিটা আর বরাবর অর্থাৎ লম্ব দিক বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। ফাইন। এখন এই ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরতে পারি আলফা। ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আর লব্ধির সাথে একটা ভেক্টর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে আছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তো এই আমাদের একটা ভেক্টরের সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণে আছে। আমরা গত ক্লাসে সামান্তরিকের যেটা দেখেছিলাম যে সামান্তরিকের সামান্তরিকের এটা ছিল পি, এটা ছিল কিউ আর এটা ছিল আর। তো পি ভেক্টরটা লব্ধির সাথে থিটা কোণে থাকে আর পি আর কিউ নিজেরা আলফা কোণে থাকে। তো আমরা এটাই এখানে দিলাম। ইউ আর বি পরস্পর আলফা কোণে রয়েছে এবং ইউ এর সাথে আর অর্থাৎ লব্ধি যেটা সেটা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে রয়েছে। আমাদের মেইন পড়ার টপিক হচ্ছে উপাংশ। তো উপাংশ যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যেকোনো একটা দিক ধরে নিতে পারি। নরমাল ওয়েতে যেটা সহজ, যেটা সিম্পল, যেটা কখনোই পরিবর্তন হবে না সেটাকে আমরা দিক বলতে পারি। একটা দিক কনস্ট্যান্ট একটা দিক ধরে নিতে পারি। যেমন স্রোত। এটা কোনো সময় পরিবর্তন হবে না। নৌকাটা পরিবর্তন হতে পারে। কেন হতে পারে? কারণ নৌকাকে স্রোত ধাক্কা দিয়ে এদিকেও নিয়ে যেতে পারে। ঠিক আছে? তো নৌকাটা পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু স্রোতটা কোনো সময় পরিবর্তন হচ্ছে না। তাই আমরা লব্ধির অর্থাৎ আর এর উপাংশ বের করব। আর এর উপাংশ বের করব আমরা। তাহলে যেহেতু আমরা উপাংশ বলেছি তাই এখানে আমাদের ২ টা জিনিস থাকবে, ২ টা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে। একটা হচ্ছে cos আরেকটা হচ্ছে sin। cos কি বরাবর কাজ করে? cos অবশ্যই ভূমি বরাবর কাজ করে। আর sin কি বরাবর কাজ করে? লম্ব বরাবর কাজ করে। ফাইন। এখন আমি যদি বলি উপাংশ যদি আমাদের লব্ধির উপাংশটা স্রোতের ভূমি বরাবর তাহলে হয়ে যাবে cos বা স্রোত বরাবর তাহলে হয়ে যাবে cos। আর আমরা যদি বলি লব্ধির উপাংশটা স্রোতের লম্ব বরাবর তাহলে স্রোতের লম্ব চলে আসলো তাহলে হয়ে যাবে আমাদের sin। আচ্ছা এই ২ টা ইউজ করে আমরা দেখব যে কি ওয়েতে ২ টা উপাংশ নির্ণয় করা যায়। তাহলে স্রোতের গতি বরাবর স্রোতের গতি বরাবর তাহলে স্রোতের গতি কোন গতি? ভূমির দিকে গতি। তাহলে গতি বরাবর আমরা
আর এর উপাংশ যদি আমরা বের করতে চাই, উপাংশের সূত্রটা হচ্ছে লব্ধি ইজ ইকুয়াল টু ২ টা ভেক্টরের যোগফল, আমরা যেটা পড়ছিলাম। তাহলে লব্ধি কে? আর। এখন আর তো আর নাই, যেহেতু আর এর উপাংশ চলে আসছে। এখন এটা কার উপাংশ? এই যে গতি বরাবর ভূমির উপাংশ। তাহলে কি চলে আসবে? কস। তাহলে আর কস থিটা। এখন আমাদের হচ্ছে থিটা। থিটার জিনিসটা কত? থিটা হচ্ছে যাকে আমরা ধরা হয়েছে, কনস্ট্যান্ট একটা যার গতি ধরা হয়েছে, সেটা হচ্ছে ইউ এর গতি। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট গতির সাথে আর কত ডিগ্রি কোণে রয়েছে? কনস্ট্যান্ট গতি হচ্ছে ইউ, ইউ এর সাথে আর 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে আর cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু একটা ভেক্টর। তাহলে একটা ভেক্টর কি? ইউ, আর একটা ভেক্টর কি? ভি। ফাইন। তাহলে ইউ তো আর ইউ নাই, যেহেতু আমরা উপাংশ নিয়ে চলে আসতেছে। তাহলে ইউ এর সাথেও হয়ে যাবে আমাদের cos, অর্থাৎ সবগুলোর সাথে আমাদের cos হবে। এখন আমরা দেখব যে ইউ এর সাথে ইউ, অর্থাৎ স্রোতের সাথে, অর্থাৎ আমাদের এইখানে যে থিটাটা হবে সেটা হচ্ছে এর সাথে তুলনা। তাহলে ইউ এর সাথে ইউ এর তুলনা, কারণ ইউ এর সাথে কোণ উৎপন্ন করেছিল আগেরটা, ইউ এর সাথে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল? 90 ডিগ্রি। এজন্য আমরা 90 ডিগ্রি দিয়েছিলাম। এখন আমাদের ইউ এর সাথে ইউ কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি। তাহলে এখন আমরা কত দিব? 0 ডিগ্রি দিব। তারপর ভি এর সাথে ইউ কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? আলফা কোণ উৎপন্ন করেছে। তাই আমরা দিয়ে দিব আলফা আমাদের। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আর cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে আর এর 0 ইনটু আর হয়ে যাবে 0। তারপর আমাদের u cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে u প্লাস ভি cos আলফা। এইভাবে আমরা লব্ধির একটা উপাংশ নির্ণয় করলাম। তাহলে লব্ধির তো একটা উপাংশ নয়, আরেকটা উপাংশ রয়েছে। সেটা কি? একটা হচ্ছে স্রোতের গতি বরাবর আর এর উপাংশ, স্রোতের গতি বরাবর আর এর উপাংশ। এখন আমরা পড়বো স্রোতের, অর্থাৎ ভি, যে যার যার বেগটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম, কার বেগটা? স্রোতের বেগটা। এখন আমরা পড়বো স্রোতের লম্বমুখী বরাবর আর এর উপাংশ। ফাইন। তাহলে একবার ছিল গতি বরাবর, অর্থাৎ স্রোতের দিক বরাবর, সেই জন্য আমরা নিয়েছিলাম cos। কেন? কারণ এটা ভূমি, ভূমির সাথে সম্পর্কিত কে? cos। আর লম্বের সাথে সম্পর্কিত হচ্ছে sin। তাহলে এখানে থিটা কোনগুলো হলো? এই যে এখানে আমরা যার সাথে নিলাম তার সাথে উৎপন্ন আর এর উৎপন্ন কোণ 90 ডিগ্রি। এখানে কার সাথে নিলাম? স্রোতের সাথে স্রোতের উৎপন্ন কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানে নিলাম স্রোতের সাথে আমাদের ভি এর উৎপন্ন কোণ কত? আলফা। তাই আমরা নিলাম আলফা। এখন আমরা পড়বো এর পরের উপাংশটা। সেটা কি? সেটা হচ্ছে স্রোতের সাথে স্রোতের, আচ্ছা, স্রোতের গতিমুখের বা স্রোতের সাথে লম্বা লম্বা বিমুখী যাই বলো, বা লম্ব মুখের আর এর উপাংশ। তাহলে আর যেহেতু লম্ব মুখে, কার সাথে? স্রোতের সাথে, তাহলে ইউ এর সাথে লম্ব মুখে। তাহলে লম্ব কি? সাইন। তাহলে ইউ এর সাথে আর এর উৎপন্ন কোণ কত ডিগ্রি? এই যে এখানেও চলে আসবে 90 ডিগ্রি। তাহলে ইউ এর সাথে ইউ এর উৎপন্ন কোণ কত ডিগ্রি? এখানে কেন সাইন হচ্ছে? কারণ এই যে লম্ব মুখে বলছে এজন্য। তাহলে সাইন 0 ডিগ্রি ইজ, সরি, প্লাস ভি এর সাথে কত ডিগ্রি? আলফা ডিগ্রি, সাইন আলফা। তাহলে সবগুলোই সব ঠিক আছে। এখানে আর ও ঠিক আছে, 90 ও ঠিক আছে, ইউ ও ঠিক আছে, 0 ও ঠিক আছে, পি ও ঠিক আছে, আলফাও ঠিক আছে। চেঞ্জ হয়ে গেল আমাদের শুধুমাত্র সাইন। অর্থাৎ আগে ছিল কস, এখন হয়ে গেল সাইন। তাহলে এখানে sin 90 ডিগ্রির মান 1, তাহলে r is equal to sin 0 ডিগ্রির মান 0, তাহলে 0 into u মানে হচ্ছে 0, তাহলে হচ্ছে v sin alpha। তাহলে r is equal to v sin alpha। এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে। এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে আমাদের নৌকার অঙ্ক করার জন্য এই জিনিসগুলো অবশ্যই লাগবে। এই জন্য আমরা শিখে নিলাম। আমরা তাহলে একটা নৌকার অঙ্ক করে ফেলি, এই যেহেতু আমরা এই টপিকটা শিখে ফেললাম। তো আমরা চলে যাব একটা নৌকার অঙ্কে, যেটা নরমালি ওয়েতে রুয়েট অ্যাডমিশন টেস্টে 2010 সালে এবং 2011 সালে এসেছিল। তো আমাদের উদ্দীপকটা নরমালি ওয়েতে এরকম যে আসলে আমাদের বলা হয়েছে যে কোনো একটি নদীতে বা কোনো একটি
আচ্ছা আমি এটা লিখে তারপর ভিডিওটা অন করে ওকে। তাহলে আমাদের উদ্দীপকটা হচ্ছে কোনো একটি নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে তার সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে? নৌকাটি কত বেগে চলবে? ঠিক আছে। তাহলে অনুকূল কি আর প্রতিকূল কি আমরা মনে হয় সবাই বুঝি। তারপর আমি একটু বলে দেই। অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকো সেদিকেই যাবে। এটাকে বলা হয় অনুকূল। প্রতিকূলটা কি? স্রোত যেদিকে যাবে নৌকাটা ঠিক বিপরীত দিকে যাবে। ফাইন। তাহলে আমাদের ২ টা জিনিস এখানে বলে দেওয়া হয়েছে। আ এখন আমরা চিত্রটা যদি আঁকি তাহলে এরকম হয় যে নৌকাটাকে সোজা অপর পারে পৌঁছাতে হবে। তাহলে নৌকাটাকে যদি সোজা অপর পারে পৌঁছাতে হয় তাহলে লব্ধি হবে সোজা অপর পারে। মানে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে। যে যেদিকে পৌঁছাতে হবে সেই দিকটা হচ্ছে লব্ধির দিক। তাহলে কোন দিকে পৌঁছাতে হবে? সোজা অপর পারে। তাহলে লব্ধিটা কোন দিকে? সোজা একবারে স্রোতের সাথে সোজা লম্ব বরাবর হবে। ফাইন। তাহলে নৌকাটা কোন দিকে যাত্রা করলে সোজা অপর পারে যাবে? এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? এই জিনিসটা একটু বোঝা একটু আ আ থিম রয়েছে। যদি আমাদের স্রোত এদিকে যায়, স্রোত যদি এদিকে যায়, নৌকাটা যদি এদিকে যাত্রা করে তাহলে ও ধাক্কা দিতে, দিতে স্রোত যদি ধরলাম আমরা নৌকাটা এখান থেকে স্টার্ট করলো। ফাইন। তাহলে স্রোত ওকে ধাক্কা দিল। তখন আরেকটু এদিকে আসলো। আর এখানে আসার পরে আবার একটু ধাক্কা দিল। তাহলে এখানে আসলো। আরেকটু ধাক্কা দিল, এখানে আসলো। আরেকটু ধাক্কা দিল, এখানে আসলো। তাহলে যাত্রা করেছিল এখান থেকে সোজা অপর পারে পৌঁছালো। অর্থাৎ এইদিকে যাত্রা করেছিল কিন্তু ধাক্কা দিতে, 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 দিতে ওকে এই সোজা অপর পারে নিয়ে পৌঁছায়া দিল নৌকাটাকে। ফাইন। তো এটাকে এজন্য আমরা ভি ধরছি। আর যেদিকে পৌঁছাইলো একবারে শেষ যেদিকে পৌঁছাইলো যে বিন্দুতে সেটাকে আমরা আর ধরেছি। আর আমাদের যে স্রোতের বেগ ছিল সেটা হচ্ছে ইউ। অর্থাৎ ভূমি বরাবর স্রোতের বেগ কাজ করে। ফাইন। এজন্য আমাদের চিত্রটা হয়েছে এরকম। তো এখন আমাদের তারপরে আরেকটা প্রশ্ন চাওয়া হয়েছে যে নৌকাটি কত বেগে চলবে? এটা হচ্ছে রুয়েটের আ উম অ্যাডমিশন টেস্টের রুয়েটের হচ্ছে ১০-১১ তে চলে আসছিল। তো এটা লেখার দরকার নাই। তো এইটা আমরা সলভ করার এখন ট্রাই করব। এখন ধরে নেই আমরা কি ধরবো? যে নদী স্রোতের বেগ এবং নৌকার বেগ এই ২ টা জিনিস ধরে নেই। তাহলে স্রোতের বেগ ইউ আর নৌকার বেগ ভি। ফাইন। তাহলে স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি। এখন ২ টা কন্ডিশন এখানে বলা হয়েছে। যে অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার যায়। তার মানে হচ্ছে u প্লাস v is equal to 118। আবার বলা হয়েছে যে প্রতিকূলে এখন কার বেগটা বড় হবে? অবশ্যই নৌকার ব্যাগ। যদি নৌকার ব্যাগটা বড় না হয় তাহলে কি প্রতিকূলে যেতে পারবে? অবশ্যই না। কারণ স্রোত তো তাকে আটকায় দিবে সম্পূর্ণরূপে। তার মানে হচ্ছে আমরা ভি থেকে বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তাহলে সেটা কত? সেটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার। ফাইন। এখন এই ২ টা থেকে আমরা ক্যালকুলেশন করে ইউ আর ভি এর মানটা পাই। ১ আর ২ নংকে যোগ করে এটাকে আমরা ১ নং ধরতে পারি। এটাকে আমরা ২ নং ধরতে পারি। ১ আর ২ কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই ইউ প্লাস ভি প্লাস ভি মাইনাস এর ইউ ইজ ইকুয়াল টু 18 প্লাস 6। তাহলে এখানে আমরা পাই ইউ কাটা 2v ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত? 24। ফাইন। তাহলে v ইজ ইকুয়াল টু আমাদের 12। ঠিক সেম ভাবে আমরা যদি ১ আর ২ কে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব u প্লাস v মাইনাস এর v প্লাস এর u ইজ ইকুয়াল টু 18 মাইনাস এর 6। তাহলে v আর v কাটা। তাহলে আমাদের থাকলো কি 2u ইজ ইকুয়াল টু 12। তো u ইজ ইকুয়াল টু 6। তো আমাদের একটা চলে আসলো ১২ নৌকার বেগ আর স্রোতের বেগ হচ্ছে ৬। তাহলে ১২ কিলোমিটার পার আওয়ার একটা ১২ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় যেহেতু যায় আর এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ফাইন। তাহলে এখানে আমরা আ মুছে দেই। আমাদের একটু উপরে করতে হবে। এখন আমাদের প্রশ্নটা যেটা বলা হয়েছিল যে আ নৌকাটিকে কোন দিকে চালনা করলে? তার মানে আমাদের থিটা বের করতে হবে। তাহলে আমাদের আলফার মানটা জানি না আমরা। আলফার মানটা অজানা। অর্থাৎ আলফা আমাদের বের করতে হবে। কোন দিকে পৌঁছাইছে নৌকা?
90 ডিগ্রি কোণে পৌঁছা তাহলে 90 ডিগ্রি কোণে পৌঁছাতে আমাকে কোন দিকে যাত্রা করতে হবে? তাহলে কোন দিকে যাত্রা করতে হবে সেটা হচ্ছে আলফা, আর যেদিকে পৌঁছাবে সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে ২ টা জিনিস অবশ্যই শর্টলি জানা উচিত। কোন দিকে পৌঁছাবে নৌকা? নৌকার ক্ষেত্রে সবসময় এটাই লাগবে। এটাই ধরা হয় কোন দিকে পৌঁছাবে সেটা হচ্ছে আলফা, বা কোন দিকে সরি সেটা হচ্ছে থিটা। আর কোন দিকে যাত্রা করতে হবে, ডট ডট দিয়ে দেই। যাত্রা করতে হবে এটা কনস্ট্যান্ট থাকবে সবসময়। যাত্রা করতে হবে বা যাত্রা করবে সেটা হচ্ছে আমাদের আলফা। ফাইন। এই ২ টা জিনিস সবসময় মনে রাখতে হবে। যে কোণে পৌঁছালো সেটাকে আমরা থিটা বলবো, আর যে কোণে যাত্রা করলো সেটাকে আমরা আলফা বলবো। এখন আমাদের আলফার মান চাওয়া হয়েছে, তাহলে এখন আমরা উপাংশ নির্ণয়ের সূত্র করব। তাহলে উপাংশ এখানে এপ্লাই করব আমরা। কার উপাংশ? আর এর উপাংশ। বিকজ অফ আমাদের থিটা ডিগ্রি বের করতে হবে, আলফা ডিগ্রিকে বের করতে হবে ডিগ্রি আকারে। তাহলে আমরা সেম জিনিসটাই আগে আমরা লিখে ফেলি যে স্রোতের গতি বরাবর, ওই যে আমাদের যে ছিল স্রোতের গতি বরাবর, স্রোতের গতি বরাবর আর এর উপাংশ। যেহেতু গতি বরাবর, তাহলে গতি মানে কোন দিকে? ভূমির দিক। তাহলে ভূমি মানে কে? কস। তাহলে ফাইন। তাহলে আর কস, আর এর সাথে স্রোত কত ডিগ্রি উৎপন্ন করেছে? 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ কস, ইউ এর সাথে ইউ কত ডিগ্রি? 0 ডিগ্রি। ফাইন। প্লাস ভি কস, বি এর সাথে ইউ কত ডিগ্রি? আলফা ডিগ্রি। ফাইন। এখান থেকে আমরা নির্ণয় করতে পারি আর ইজ ইকুয়াল টু সরি এখানে তো cos 90 মান 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ প্লাস ভি cos আলফা। ফাইন। তাহলে আমাদের এখান থেকে চলে আসলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু 0। এটা লাগবে আমাদের। তারপর আমরা চলে যাই, একটা তো এই উপাংশ বের করলাম, একটা তো স্রোতের গতি বরাবর, এখন স্রোতের লম্বা অভিমুখ বরাবর। তাহলে এখন স্রোতের লম্বা অভিমুখ বরাবর আর এর উপাংশ। তাহলে আর এর উপাংশ কি হবে? আর সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। তাহলে এখানে হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন। তাহলে ১ নাম্বার একটা ইকুয়েশন রয়েছে, আর ২ নাম্বার একটা ইকুয়েশন রয়েছে। এখন আমাদের কার মান বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই ২ টা ইকুয়েশন থেকে আলফার মানটা বের করতে হবে। তাহলে এই ২ টা ইকুয়েশন থেকে যদি আমরা আলফার মানটা বের করতে চাই, তাহলে আমরা কিছু ত্রিকোণমিতিক এপ্লাই করব এখানে। তো তাহলে এখান থেকে আমরা যদি ত্রিকোণমিতি বসাই এখানে বা মানটা বসাই দিই তাহলেই হয়ে যায়। তাহলে ভি কজ আলফা ইজ ইকুয়াল টু, ওটা আমাদের পড়া লাগবে কোন দিকে যাচ্ছে, ওটা আরেকটা সেকেন্ড পার্টের জন্য ছিল। আমরা দুইটা একসাথে আহ নির্ণয় করে ফেলছি, হচ্ছে সমস্যা নাই। এখন আমরা লিখবো ১ নং হতে পাই, ১ নং হতে পাই ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ভি কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাসের ইউ। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু কত হয় আমাদের? মাইনাসের ইউ বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাসের ইউ বাই ভি। তাহলে এই মানটা বসাই দিই আমরা, কজ ইনভার্স ইউ এর মান কত? ইউ এর মান 6 আর এটার মান হচ্ছে 12। কাটাকাটি করলে কত হয়? 1/2, 1/2। তো শিফট কজ দিলে কজ ইনভার্স চলে আসবে। কজ ইনভার্স ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই 2 দিলে আমাদের মানটা চলে আসে 120 ডিগ্রি। তার মানে আমাকে আলফা ইজ ইকুয়াল টু কত আসলো?
120 ডিগ্রি। তাহলে আমাদের কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে? 120 ডিগ্রি কোণে। তাহলে ভি এর সাথে আমাদের ইউ এর যে কোণটা সেটা কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণে যাত্রা করলে পৌঁছাবে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে পৌঁছাবে। ফাইন। কখন 120 ডিগ্রি কোণে যাত্রা করলে 90 ডিগ্রি কোণে পৌঁছাবে? যখন নৌকার বেগ স্রোতের বেগ থেকে দ্বিগুণ হয়। এছাড়া কিন্তু হবে না। এখানে যদি 3/2 হতো তাহলে কিন্তু হতো না। কারণ আমাদের এখানে cos inverse of 3/2 দিলে অন্য একটা মান চলে আসতো। তো এটাই ছিল আমাদের এই অঙ্ক। আরেকটা সেকেন্ড পার্ট আমাদের রয়েছে। নৌকাটিকে কত বেগে চালাতে হবে? তাহলে নৌকাটিকে কত বেগে চালাতে হবে এটা আমরা উপাংশ থেকে নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা সেকেন্ড পার্ট অঙ্কের সেকেন্ড পার্টে চলে যাই। যে নৌকাটিকে কত বেগে চালাতে হবে ওটাতে। তাহলে ২ নং হতে পাই। ২ নং কাকে দিয়েছিলাম? ২ নং হতে পাই ২ নং দিয়েছিলাম মেবি r is equal to v sin আলফা। আলফার মানে এখানে আমরা পেয়েছি, তাই না? আমাদের নৌকাটিকে কত বেগে চালাতে হবে? এখানে আমাদের কার মান বের করতে হবে? মানে কত বেগে চলবে নৌকাটি? প্রকৃতপক্ষে কত বেগে চলবে? ওটা ছিল মেবি। আ ছিল প্রশ্নটা হচ্ছে নৌকাটি কত বেগে চলবে? কখন? যখন স্রোত থাকে। তাহলে ওর নরমাল বেগ হচ্ছে ১২। কোন স্রোত না থাকলে ও ১২ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে নৌকাটি। যেটা আমরা দেখেছিলাম ভি এর মান। ফাইন। এখন তো স্রোত রয়েছে। তাহলে এখন কি ১২ কিলোমিটার পার আওয়ার বেগে যাবে? অবশ্যই না। ওই স্রোত ওকে কিছুটা বেগ কমিয়ে দিবে। কারণ স্রোতের কারণে ও বাধাপ্রাপ্ত হবে, ঘর্ষণ হবে ওর সাথে পানির। তো নৌকার সাথে পানির ঘর্ষণ হবে। এইজন্য নৌকার বেগটা ১২ থেকে কিছুটা কমে যাবে। তাহলে কত হয়ে যাবে? এই কত হয়ে যাবে সেই মানটা হচ্ছে লব্ধির মান। কার মান? লব্ধির মান। তাহলে আমাদের নৌকাটির কত বেগে চলবে সেটা কার মান? লব্ধির মান। যাত্রা করেছিল নৌকাটি ১২ কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে নৌকাটিকে যদি ১২ কিলোমিটারের স্পিড দেওয়া হয় তাহলে ও ১২ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারবে না। কিছুটা কম বেগে চলবে। কারণ স্রোত ওকে ধাক্কা দিচ্ছে। তো এটাই আমরা বের করব এখানে। তাহলে ভি এর মান কত ছিল? ১২ ইনটু সাইন আলফার মান কত? ১২০ ডিগ্রি। যদি আমরা সাইন ১২০ ডিগ্রিকে দেই তাহলে আমাদের কিছুটা মান এরকম চলে আসে বা এই পুরাটার জন্য আমাদের আ আ মান মেবি চলে আসে হচ্ছে আমাদের 10 পয়েন্ট সামথিং 39 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে ১২ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু চলতে পারতেছে না। ১০.৩৯ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারতেছে। তো এটাই ছিল আমাদের এই ফুল ম্যাথটা যেটা রুয়েটে আসছিল। তো এখন আমরা অন্য একটা ম্যাথে চলে যাব। আ আ আচ্ছা, এখন আমরা একটা একটা নৌকার অঙ্ক করেছি। এখন আমরা একটা বৃষ্টির অঙ্ক করব। তো বৃষ্টির অঙ্ক করার জন্য আমরা একটা উদ্দীপক লিখে নেই। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে ৪ কিলোমিটার পার সেকেন্ড বেগে আ পার সেকেন্ড, হ্যাঁ, ৪ কিলোমিটার পার সেকেন্ড বেগে আ দৌড়ে যাওয়ার সময় একজন লোক আ ৬ কিলোমিটার পার সেকেন্ড, সরি এটা কিলোমিটার নট মিটার পার সেকেন্ড। ৬ মিটার পার সেকেন্ড বেগে লম্বাভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়। মানে বিষয়টা কি করতেছে? একটা লোক এদিকে দৌড়ে যাচ্ছে। তার বেগ হচ্ছে ৪ কিলোমিটার পার সেকেন্ড। ৪ কিলোমিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় আমরা যখন দৌড়ে যাই, বৃষ্টি আসলে কি করি? আমরা দৌড় দেই না? তো ওই দৌড় দেওয়ার সময়। তো ৪ কিলোমিটার পার সেকেন্ড বেগে ও দৌড় দিল এবং বৃষ্টিটা সোজা পড়লো কত? ৬ মিটার পার সেকেন্ড বেগে। ৪ মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়ার সময় ৬ মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়ল। বৃষ্টি পড়ার সময় এখন ও কি করবে? এখন ও বৃষ্টির হাত থেকে মানে রক্ষা পেতে ওর হাতে ছাতা রয়েছে। তো ওই ছাতাটা ধরবে। এখন যদি ছাতাটা ধরেও তাহলে ওকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে ও বৃষ্টি থেকে রক্ষা পাবে? ও যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে তো সোজা করে ছাতা ধরবে। কিন্তু ও কিন্তু দাঁড়ানো অবস্থায় নাই। ও দৌড়ানোর মধ্যে রয়েছে। তাহলে দৌড়ানোর মধ্যে যদি থাকে তাহলে বৃষ্টির সাথে এই লোকের বা ওই ছেলের
একটা আপেক্ষিক বেগের সম্পর্ক চলে আসবে। আপেক্ষিক বেগ কি? আমার বেগের সাথে, অর্থাৎ আমি যদি দৌড়াই তাহলে আমার বেগের সাপেক্ষে বৃষ্টির যে বেগটা সেটাকে বলা হবে আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ। তো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। তো ৬ মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি যেহেতু উপর থেকে নিচ দিকে পড়তেছে, তাহলে আমাদের এটাও হচ্ছে ৬ হয়ে যাবে, অথবা এটা না দিলেও হয়। মনে করলাম আমরা এই যে বৃষ্টিটা সাথে ছাতাটা যে ও ধরলো সেটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ আমার একটা লুক যদি আমাদের এরকম ভাবে একটা বক্সকে আমরা একটা লুক কল্পনা করতে পারি। তো ওর হাতে একটা ছাতা রয়েছে। ও দৌড়াইতেছে। তো ও দৌড়ানোর সময় বৃষ্টিটা এদিক দিয়ে পড়তেছে। তাহলে ওর ছাতাটা এইভাবে ধরতে হবে। যদি ছাতাটা এইভাবে ধরে তাহলে মানে ও যখন দৌড়াবে তখন বৃষ্টি তো এদিক দিয়ে পড়বে। ঠিক আছে? এখন ও দৌড়ানোর সময় বৃষ্টি দেখা যাবে যে এদিক দিয়ে আসতেছে। এরকম ভাবে আসতেছে। তার মানে ছাতাটাকে ওর এরকম ভাবে ধরতে হবে অ্যাঙ্গেল করে। তো ওই অ্যাঙ্গেলের মানটা, অর্থাৎ দৌড়ানোর সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওর সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টিটা পড়বে, এবং বৃষ্টি নরমাল ওয়েতে সোজাই পড়ে, কিন্তু দৌড়ানোর সময় বৃষ্টি দেখা যায় যে অ্যাঙ্গেল হয়ে আসতেছে। অর্থাৎ কোনাকুনি বা আড়াআড়ি ভাবে আসতেছে। তো এটাকে আমরা থিটা ধরব। তো এটাকে যদি আমরা থিটা ধরি এবং আড়াআড়িভাবে ছাতা ধরে ওকে দৌড় দিতে হবে। নাহলে কিন্তু ও বৃষ্টিতে ভিজে যাবে। যদি সোজা করে দৌড় মানে ছাতা যদি সোজা করে দৌড় দেয় তাহলে কিন্তু ও বৃষ্টিতে ভিজে যাবে। তো এই অদ্ভুত মানে উদ্ভট জিনিসগুলো ফিজিক্স এর মধ্যে দেয়। তো কত ডিগ্রি গুণে এটা নরমালি হইতে বাস্তব লাইফের একটা হ্যাকস। তো এটা সবাই জানে। ছাতা যে হেলিয়ে ধরতে হবে, নাহলে ও ভিজে যাবে। তো এটা আমরা এখন সলভ করব। দেখি আমাদের কি দেওয়া রয়েছে। এখানে ২ টা জিনিসই দেওয়া আছে। একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা হচ্ছে লুকের বেগ। বৃষ্টির বেগ ৬ আর লুকের বেগ হচ্ছে ৪। ফাইন। তো এখন আমরা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা কোন দিকে? তুমি চাইলে নিচের দিকেও আঁকতে পারো, তুমি চাইলে উপরের দিকেও আঁকতে পারো। আমরা নরমালি হয়তো উপরের দিকেই আঁকবো। ফাইন। তো উপর দিকে যদি আমরা আঁকি তাহলে এইটা যেরকম আমাদের এই লাইনটাও ঠিক একই রকম, অর্থাৎ ভূমি বরাবর। তাহলে এইটা যদি ৪ হয় এটাও হবে আমাদের ৪। ভেক্টরের জন্য এগুলো সেম হয়। বিকজ অফ ওই যে সামান্তরিক আমরা দেখেছিলাম, সামান্তরিকের যদি এটা কিউ হয় এটাও হচ্ছে আমাদের কিউ, এটা যদি পি হয় এটাও আমাদের পি। ওই অনুসারে আমাদের ভেক্টরের জন্য এই সব জিনিসগুলা হয়ে যায়। তো আমরা সবসময় উপরেরটাই নিব, বিকজ অফ নিচেরটা নিলে একটু ঝামেলা। সো নিচেরটা অ্যাভয়েড করবো আমরা সবসময়। নিচের ত্রিভুজটা, নিচেরটাও নেওয়া যায় এভাবে। তো এটা হচ্ছে আমাদের 4। ওটা একদিক, এটা বিপরীত দিক। -4 হওয়ার কথা ছিল। বাট এটা যেহেতু শুধুমাত্র মান নিতেছে, দিক নিতেছে না, এজন্য আমাদের 4 ই থাকবে। সো ওইটা নিচেরটা নিয়ে আমরা কোনো কল্পনা করব না। আমরা উপরেরটা নিয়েই কল্পনা করি। তাহলে আমরা যদি এখানে tan থিটার সূত্র এপ্লাই করে দেই ডিরেক্টলি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কার ক্ষেত্রে? এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা যার সাথে উৎপন্ন হলো সে হচ্ছে ভূমি। সবসময় এটা। থিটা যার সাথে থাকে সে কি? সে সবসময় ভূমি। যেহেতু আমরা থিটাটাকে কোণ ধরতেছি। ঠিক আছে? তাহলে ভূমি এখানে কত রয়েছে? ৬। ফাইন। ভূমি এখানে ৬, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ এই ত্রিভুজটাকে আমরা এইভাবে উল্টায় দিতে পারবো। এটাকে এনে এভাবে উল্টায় দিই। তাহলে এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ৬ আর আমাদের এটা হচ্ছে থিটা। তাহলে আমরা মানটা বসায় দিই লম্ব। তাহলে লম্ব কত আমাদের? ৪ আর ভূমি হচ্ছে ৬, এটা হচ্ছে tan থিটা। ফাইন। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/6, এখানে ২ দিয়ে ভাগ করলে 2 আর হচ্ছে 3, তাহলে 2/3। তো tan ইনভার্স 2/3 দিলে আমাদের কত চলে আসে? 33.7 ডিগ্রি। তাহলে 33.7 ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে ওকে। ঠিক আছে? এটাই ছিল আমাদের প্রশ্ন এবং এটার আনসার। ফাইন। তারপর আমরা আরেকটা অঙ্কতে চলে যাব। আ ঠিক আছে। তাহলে এই অঙ্কটা উপাংশের অঙ্কটার সিমিলার, একদম হুবহু জিনিসটা। তবে আগে আমরা উপাংশ দিয়ে করেছি, এখন উপাংশ ছাড়া করব। ওকে। তো উপাংশ জিনিসটা আমরা উদাহরণ হিসেবে শিখে রাখলাম, অথবা কোনো জায়গায় এপ্লাই করতে পারবো। আ আমাদের ভি এর বেগ নির্ণয় করার জন্য। ওখানে আমাদের ভি এর বেগটা কিন্তু নির্ণয় হতো না, বা আল্টিমেটলি ও কত বেগে যাচ্ছে ওটা কিন্তু অবশ্যই উপাংশ দিয়ে নির্ণয় করতে হবে। মানে আর এর মানটা। ফাইন। তো এইখানে আমাদের আ আ বা উপাংশ ছাড়াও নির্ণয় করতে পারো। যদি এখানে আলফার মানটা নির্ণয় করো তারপর উপাংশের আর এর মানটা নির্ণয় করতে পারবে। তো ওই অঙ্কটার সিমিলার অঙ্ক কিন্তু আমরা এখন সামান্তরিক দিয়ে করব।
তো এখন বলা হয়েছে যে স্রোত না থাকলে একজন সাঁতারু ৪ কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। ২ কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর নদী প্রবাহিত হলে। এখন আমাদের বুঝে স্রোত না থাকলে সাঁতারু। তার মানে এটা হচ্ছে সাঁতারুর প্রকৃত বেগ। অর্থাৎ পানি একবারে স্তব্ধ থাকলে, শান্ত থাকলে যে বেগে যাত্রা করতে পারে বা যে বেগে যেতে পারে সেটা হচ্ছে সাঁতারুর প্রকৃত বেগ। ফাইন। এখন স্রোত থাকলে তো বেগটা আরো কমে যাবে। তাই না? তো স্রোত থাকলে বেগটা আরো কমে যাবে। সেটা কার মান হয়ে যাবে? সেটা R এর মান হয়ে যাবে। ফাইন। অর্থাৎ v টা পরবর্তীতে R এ কনভার্ট হয়। অর্থাৎ এত বেগে যাচ্ছে। ওকে। যখন স্রোত থাকে। এখন আমাদের বলা হয়েছে ২ কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ঠিক অপর বিন্দুতে পৌঁছাতে সাঁতারুকে কোন দিকে যাত্রা করতে হবে? তাহলে এদিকে যাত্রা করলে স্রোত ধাক্কা দিয়ে ওকে এদিকে নিয়ে আসবে। যদি এদিকে যাত্রা করে তাহলে আরো ওদিকে চলে যাবে। তাহলে কিন্তু অপর বিন্দুতে পৌঁছাতে পারল না। যদি সোজাসুজি যাত্রা করত, আমরা চিত্র আঁকার জন্য ইথিক্স ব্যবহার করতে হবে। যে কোন দিকে যাত্রা করলে সোজা যাবে। এদিকে যাত্রা করলে স্রোত ধাক্কা দিয়ে যেহেতু স্রোত রয়েছে এখানে, স্রোত ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসবে। যদি আমরা এদিকে ভি নিতাম তাহলে ভি কে ধাক্কা দিয়ে এখানে নিয়ে যেত না? তাহলে এখানে নিয়ে যেত। তাহলে আর এখানে এইরকম ভাবে হয়ে যেত। ওইখানে হয়ে যেত বা ওই কোণে পৌঁছাতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে সোজা অপর পাড়ে পৌঁছাতে হবে বা বিপরীত দিকে পৌঁছাতে হবে, তাহলে তার মানটা কত? থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি আর আলফার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ফাইন। তাহলে এখন আমরা এখানে tan থিটা ইউজ করব। tan থিটা এখানে আমাদের b এর মান আছে। b এর মান ৪ আর u এর মান আছে ২। তাহলে দেখো এখানে কি আমরা ইথিক্সটা আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। আগের অঙ্কে আমরা যে ট্রিক্সটা শিখেছিলাম যে ডাবল যদি হয়ে যায়, অর্থাৎ যে সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ যদি স্রোত থেকে ডাবল হয়ে যায় এবং সে যদি ঠিক অপর পারে পৌঁছায় 90 ডিগ্রি কোণে পৌঁছায়, তাহলে আলফার মানটা ১২০ ডিগ্রি হয়ে যায়। তো আমাদের এখানে আলফার মানে ১২০ ডিগ্রি বের হবে। ফাইন। তাহলে যার সাথে কোণ উৎপন্ন করেছে আমাদের লব্ধি, সে নিচে একলা থাকবে। কার সাথে করেছে? ইউ এর সাথে। তাহলে ইউ নিচে একলা। তাহলে ভি সাইন আলফা নিচে হচ্ছে ভি কজ আলফা। ঠিক আছে। তাহলে আমাদের tan থিটার মান কত? 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রির মান কিন্তু বসাও না। 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। সো আমাদের এখানে ওই 0 1 ডিভাইডেড বাই 0 ই বসাতে হবে। ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। সো 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? নিচে 0 1 ডিভাইডেড বাই 0। এখন আর গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি, এটা 1 এর সাথে গুণ আর এটা নিচেরটার সাথে গুণ। তাহলে এটা 1 এর সাথে গুণ দিলে u প্লাস ভি কজ আলফা হয়ে যায়। আর 0 এর সাথে এটা গুণ দিলে ভি সাইন আলফা গুণ দিলে হয়ে যায় 0। ফাইন। তাহলে ভি কজ আলফা ইজ ইকুয়াল টু আমাদের মাইনাসের u হচ্ছে, এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমাদের হয় কজ ইনভার্স মাইনাসের u বাই ভি। u আর ভি এর মানটা বসায় দেই। কজ ইনভার্স 2/4 মানে হচ্ছে 1/2। তার মানে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আসলো? 120 ডিগ্রি। ফাইন। এখন যদি আমাকে বলে যে সে কত বেগে যাচ্ছে, সাঁতারু কত বেগে যাচ্ছে? তার মানে কার মান? আর এর মান। তাহলে সাঁতারু কত বেগে যাচ্ছে সেটা হচ্ছে লব্ধির বা আর এর মান। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এখানে ভি উপাংশ ইউজ করে আমরা বলতে পারি যে ভি সাইন আলফা। কোথা থেকে পাইলাম? আর এর উপাংশ থেকে। কেমনে আর এর উপাংশ? ওই যে ইউ এর সাথে উপাংশ নিয়ে পাই। তাহলে আর এর আমরা এখানে লিখে নেই আর এর ইউ বরাবর আর এর উপাংশ নিয়ে পাই ইউ বরাবর ইউ এর লম্ব দিক বরাবর উপাংশ নেই। কার উপাংশ? আর এর উপাংশ নিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো, অথবা তুমি চাইলে একবার ডিরেক্ট ওই যে
r is equal to root over v square plus u square, তারপরে হচ্ছে কি প্লাস 2uv cos alpha, ওটা দিয়েও নির্ণয় করতে পারো। যেহেতু আমাদের এটা সহজ, তাই আমরা এটা নিয়ে নির্ণয় করে ফেলবো। r sin 90 ডিগ্রি is equal to u sin 0 ডিগ্রি প্লাস v sin alpha। ঠিক আছে, sin 90 ডিগ্রির মান 1, তাহলে r is equal to এটার মান 0, তাহলে হয়ে যায় v sin alpha। তাহলে v into sin 120 ডিগ্রি। v এর মান কত? v এর মান হচ্ছে 4 into sin 120 ডিগ্রি। এটার মান যত আসে তত বসালেই আমাদের আনসার হয়ে যাবে। আশা করি আমাদের নৌকা রিলেটেড কিছুটা অঙ্ক সলভ হয়েছে, বা ধরা যায় যে 80% ম্যাথ সলভ হয়ে গেছে, আর কয়েকটা সৃজনশীল থেকে করলেই আমাদের হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে ভেক্টরের রিলেটেড, ক্রস গুণন এবং ডট গুণন রিলেটেড।